বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে স্বাগত। সাথে আছি শাফাত বিন ফরিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। আফগানিস্তানে দ্রুতই সরকার গঠনের ঘোষণা তালেবানের, দেশ ছাড়তে মরিয়া আতঙ্কিত আফগানরা। সমঝোতা ছাড়া কোনো আফগান সরকারকে স্বীকৃতি দেবে না বিশ্ব নেতারা, সন্ত্রাসের ঘাঁটি না করার আহ্বান। পাবজি, ফ্রি ফায়ার অনলাইন গেমস বন্ধের নির্দেশ হাইকোর্টের। টিকটক লাইকি কেন বন্ধ হবে না জানতে চেয়ে রুল। করোনা আক্রান্ত উপসর্গে ময়মনসিংহ সহ 14 জেলায় 80 মৃত্যু, শুধু করোনাতে মারা গেছেন 50 জন। এবং সংক্রমণ কমায় রাজধানীর হাসপাতালে কমেছে করোনা রোগীর চাপ, ভর্তি হওয়া যাচ্ছে সাধারণ শয্যায়। সংবাদ দুপুরের প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাওয়ায় আফগান যুদ্ধের সমাপ্তি হয়েছে বলে দাবি করেছে তালেবান। গোষ্ঠীটির মুখপাত্রের দাবি, ক্ষমতা দখল প্রক্রিয়া শেষ হয়েছে, শিগগিরই নতুন সরকারের ধরন এবং শপথ গঠনের তারিখ জানানো হবে। 6 মাস কিংবা 90 দিন নয়, কাবুলের নিয়ন্ত্রণ নিতে মাত্র 10 দিন সময় নিল তালেবান। সবশেষ শহর হিসেবে রাজধানী কাবুলের পতন যখন সময়ের ব্যাপার, ঠিক সেই মুহূর্তে দেশ ছাড়েন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ত্যাগ এবং বিদেশি কূটনীতিকদের স্বদেশে ফেরার মধ্য দিয়ে আফগান যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে বলে জানিয়েছে তালেবান। গোষ্ঠীটির মুখপাত্র জানান, শিগগিরই নতুন সরকার কেমন হবে এবং কবে শপথ গ্রহণ করবে তা জানিয়ে দেয়া হবে। এদিকে ক্ষমতা দখল করলেও অতীত থেকে শিক্ষা নিয়ে তালেবান যোদ্ধাদের আগ্রাসী ভূমিকা না নেয়ার আহ্বান জানিয়েছেন তালেবানের এক জ্যেষ্ঠ নেতা। এর আগে আমাদের এত দায়বদ্ধতা ছিল না, কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। আফগানিস্তানের মানুষ আমাদের পাশে আছে, কাজেই তাদের নিরাপত্তা ও উন্নয়নের দায়িত্ব আমাদের। বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে তালেবানের আরেক নেতা জানান, ইসলামী আইন মেনে নারী শিক্ষার বিষয়ে কোনো আপত্তি নেই তাদের। শরিয়া আইনে মেয়ে ছেলে সবারই শিক্ষার অধিকার আছে। নারী শিক্ষা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। যথাযথ পর্দা করে যে কোনো বয়সের নারীরাই পড়ালেখা করতে পারবে। এর আগে রক্তপাত এড়াতেই দেশ ছেড়েছেন বলে দাবি করেন তাজিকিস্তানে আশ্রয় নেয়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। তবে এখনও কাবুলে অবস্থান করছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর আফগানিস্তান জুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা। দেশ ছাড়তে মরিয়া অসংখ্য বেসামরিক নাগরিক ভিড় করছেন বিমানবন্দরে। বিমানে ওঠার সময় হুড়োহুড়িতে 5 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এনডিটিভি। বিদেশি নাগরিকদের পাশাপাশি স্থানীয়দেরও নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পশ্চিমা বিশ্ব। এত দ্রুত আফগানিস্তানের ক্ষমতা কাঠামোয় এত বড় পরিবর্তন আসবে তা হয়তো বুঝতে পারেননি কেউ। সবচেয়ে বেশি হতবাক ও আতঙ্কিত স্থানীয়রা। প্রাণ বাঁচাতে ও স্বাধীনভাবে বাঁচার অধিকার অক্ষুণ্ণ রাখতে তাই দলবলে দেশ ছেড়ে পালাচ্ছেন আফগানরা। সোমবার আফগানিস্তানের জনগণের ঘুম ভাঙে তালেবানের ক্ষমতা দখলের বার্তা শুনে। ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অসংখ্য বেসামরিক নাগরিক ভিড় করেন কাবুল বিমানবন্দরে। শুরু হয় হুড়োহুড়ি, দেখা দেয় চরম বিশৃঙ্খলা, এমনকি গোলাগুলির শব্দও শোনা যায়। এ অবস্থায় স্থগিত করা হয় কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট। প্রাণ বাঁচাতে উজবেকিস্তানেও পালাচ্ছে অনেকে। শুধু স্থানীয়রা নয়, কাবুলে নানা কারণে অবস্থানরত বিদেশিরাও রয়েছেন চরম নিরাপত্তা ঝুঁকিতে। তাদেরকে সহায়তা করা 44,000 আফগান নাগরিককে দ্রুত উদ্ধারের তাগিদ দিয়েছেন কেউ কেউ। এ অবস্থায় বিদেশি নাগরিকদের পাশাপাশি স্থানীয়দের নিরাপদে আফগানিস্তান ছাড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে অর্ধশতাধিক দেশ। এদিকে পরিস্থিতির অবনতি হওয়ায় মার্কিন নাগরিকদের উদ্ধারে আফগানিস্তানে আরও 1000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। রোববার 5 শতাধিক মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার কথা জানান সেনা কর্মকর্তারা।
সামরিক বিমানে করে নাগরিকদের দেশে ফেরাচ্ছে যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, কানাডাও। তবে এই মুহূর্তে দূতাবাস খালি করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। আনুষ্ঠানিক সমঝোতা ছাড়া দেশটিতে কোনো সরকার গঠন হলে তাকে অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেই সাথে আফগানিস্তান যাতে নতুন করে সন্ত্রাসীদের আঁতুড় ঘরে পরিণত না হয় সেই আহ্বান জানিয়েছেন বরিস জনসন। আফগানিস্তানের চলমান পরিস্থিতিতে দেশটিতে চরম মানবিক বিপর্যয়ের আশঙ্কা বিশ্লেষকদের। আফগানিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠকের প্রস্তাব দিয়েছে রাশিয়া। এ বিষয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করছে মস্কো। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই মুহূর্তে আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের নিরাপদে ফেরানোই মূল লক্ষ্য বলে জানান দেশটির এক আইন প্রণেতা। রোববার আফগানিস্তানের সঙ্গে সবচেয়ে বড় তোরহাম সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ওই সীমান্তের কাছাকাছি অবস্থিত আফগান এলাকা তালেবান দখল করে নেওয়ার পরই পাকিস্তান এমন পদক্ষেপ নেয়। যদিও মানবিক খাতিরে আফগানিস্তানের প্রতিবেশী দেশের প্রতি সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ। এদিকে আফগানিস্তানের স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তানের সঙ্গে তার দেশ কাজ করবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বর্তমানে অঞ্চলটি যে সমস্যার সম্মুখীন হয়েছে তা পাকিস্তানের সহায়তায় ফলপ্রসূ সমাধান সম্ভব। এছাড়া শরণার্থীর সংখ্যা বাড়ায় আমরা উদ্বিগ্ন। এদিকে আফগানিস্তান সরকার ও তালেবানের প্রতি আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। আফগানিস্তানের চলমান পরিস্থিতিতে দেশটিতে চরম দুর্যোগের আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। পরিস্থিতি খুব জটিল ও বিপজ্জনক। দেশজুড়ে নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিলের 13টি কার্যালয় আছে। চলমান সংঘাতে বেশিরভাগই বন্ধ। আমাদের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি। বিবদমান সব পক্ষের সঙ্গে সংঘাত নিরসনে আলোচনা চলছে। আফগান শরণার্থীদের সাময়িক আশ্রয়ে সম্মতি জানিয়েছে আলবেনিয়া। যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে রোববার এই সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার আফগানিস্তান প্রসঙ্গে আলোচনার জন্য রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক রাষ্ট্রদূত এস.এম. রাশেদ আহমেদ চৌধুরী। আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাচ্ছিলাম, তালেবান আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর এখন দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তঃসম্পর্কে ও রাজনীতিতে কতটুকু প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। প্রথমে আমি এটা ইতিহাসের পার্সপেক্টিভ, আমার নিজ অভিজ্ঞতা, কসোভো এবং অন্য যেখানে আমি চাকরি করেছি। তো প্রেসিডেন্ট বাইডেন যখন সিদ্ধান্ত নেয় মার্কিন সৈন্য প্রত্যাহার করার জন্য, একটা খুবই এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান, অনেক বছরের, সে একটা ঐতিহাসিক শিক্ষার কথা বলল যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই যে উইথড্রল, এটা হচ্ছে there is no military solution to such complex political problem. কোনো মিলিটারি সলিউশন নাই। এটা তার অভিজ্ঞতা হয়েছে। এত বছর, ডিকেডস অফ আমেরিকান প্রেজেন্স, হিউজ ইনভেস্টমেন্ট, অনেক ইনভেস্টমেন্ট করেও তারা তালিবানকে ঠেকাতে পারে নাই। আর আপনি রাজনৈতিক কথা যদি বলেন, আজকে অনেকে হিউম্যান রাইটস নিয়ে কান্নাকাটি করছে। আশরাফ গানি কে? আশরাফ গানি ছিল একটা মার্কিন যুক্তরাষ্ট্র সিটিজেন। ও আফগানিস্তান নাগরিক ছিল না, সে একটা ইন্টারন্যাশনাল সংস্থায় চাকরি করত। তাকে এনে বসানো হলো সেখানে, তখন সে আফগানিস্তানের ন্যাশনালিটি নিল প্রেসিডেন্ট হওয়ার জন্য। আচ্ছা, আপনি অবজেক্টিভ রেকর্ড করেন। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্টার্ন কান্ট্রি সবার বন্ধু, বাংলাদেশি আমরা ডিপ্লোম্যাট, কিন্তু আমি আপনাকে ফ্যাক্টস বলছি, ইতিহাসের ফ্যাক্টস গুলো, শিক্ষাগুলো। এটা হচ্ছে যে দুইটি ইলেকশন যে হলো, সেটা বিতর্কিত ইলেকশন বাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যে এটা ফ্রি ছিল না, যে আশরাফ গানি ইলেকশন করলো। তারপরে তার সরকারের সুশাসন ছিল না, কারাপশন ছিল, জনগণ তেমন সন্তুষ্ট ছিল না তার উপরে। এবং একদিকে আপনার মানে এই জিনিসটা অনেক ইন্টারন্যাশনাল অবজারভার ওভারলুক করছে। আজকে তাদের দরকার কি জানেন? ইনফ্রাস্ট্রাকচার, ওদের ইকোনমিক ডেভেলপমেন্ট দরকার। এগুলো কিছুই হয় নাই, এবং যার জন্য তাদের প্রায়োরিটি ডিফারেন্ট। এখন যেভাবে তালিবান আসছে,
এবং তালিবান বারবার এশিওর করছে যে কোনো ব্লাডশেড হবে না, এবং তারা সবাই চাচ্ছে যে একটা রাজনৈতিক সমাধান হোক। তো আমরা ওই দেশে আপনি যতই চেষ্টা করেন, আমরা বিদেশি শক্তি হয়ে আমরা বিদেশিরা এসে একটা রাষ্ট্রকে, আমরা একটা সরকারকে চালাতে পারবো না। জনগণ চালাবে। কিভাবে চালাবে? হ্যাঁ, ভুলভাল হবে, তালিবানদের ভুল হবে, তাদের ভুল হবে, অন্য একটা সরকার আসবে। কিন্তু আপনারা যদি আমরা যদি মনে করি যে লিডার, দেখেন এই যে লিডার পালায় গেল, যদি সে সত্যিকার লিডার হতো তাহলে সে পালাতো না। সে যেরকম বাংলাদেশের মুক্তিযোদ্ধা বলেন, অন্য কোনো দেশের, ভিয়েতনামের ইতিহাস দেখেন, সব দেশের ইতিহাস দেখেন, লিডাররা পালায় না। 2 নম্বর আপনি দেখেন এই যে ফরেন প্রেজেন্স, ফরেন ইন্টারভেনশন, মিলিটারি ইন্টারভেনশন, আফগানিস্তান থেকে আরম্ভ করে 9/11-এর পরে 9/11 ইতিহাস দেখেন, ওটা রিসার্চ করে যে এটা 9/11টা কে করেছিল। তারপরে আপনার সিরিয়া, ইরাক, লিবিয়া, এ দেখেন যে হিউম্যান রাইটস, গণতন্ত্রের জন্য তো ইনভেট করা হলো। কি হিউম্যান রাইটস পেল তারা, আর কি হিউম্যান রাইটস ভায়োলেশন হলো। আবু গারা প্রিজনের ক্ষেত্রে তালেবান যেহেতু এখন ক্ষমতায় আসছে, তাহলে নতুন কি কর্মপন্থা তারা অবলম্বন করতে পারে, বা বৈদেশিক যে সম্প্রদায় রয়েছে, আন্তর্জাতিক গোষ্ঠী, তাদের সাথে সম্পর্ক তারা কিভাবে উন্নত করতে পারে, সে বিষয়ে আপনি কি বলছেন? তারা তো অনেকদিন থেকে আপনি দেখেন যে এই যে ডায়ালগ চলছিল, দোহা ডায়ালগে, ওখানে অনেক ডায়ালগ হলো অনেক দেশের সঙ্গে, তাদের চায়নাতে গেল, অন্য অন্য দেশের সঙ্গে, ওয়েস্টার্ন কান্ট্রির সঙ্গে। এখন ওদের নিশ্চয়ই আমরা আশা করব যে তাদের যেটা যেটা যে আগেকার যে রুল ছিল, এখন তারা বলছে যে ইসলামিক যদি সিস্টেমও হয়, মেয়েদের শিক্ষা তারা ইয়ে করবে না। তো এখন অনলি থিং ইজ যে ওদেরকে একটা চান্স দিতে হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে সিনসিয়ার ভাবে। এখানে আমরা যদি ওদেরকে সন্ত্রাসী ডাকি, এবং আমরা যে নিজে কোনো একটা গন্ডগোল করতে চাই, ধর্মের কথা যদি বলেন, বড় বড় গণতান্ত্রিক দেশে কিন্তু তারা আজকে আমরা দেখছি মিসইউজ অফ পলিটিক্স ফর রিলিজন, ফর পলিটিক্যাল পারপাসেস। সংখ্যালঘুদের রাইটস গুলো যদি আপনি বলেন, বড় বড় গণতন্ত্র দেশে ভায়োলেট হচ্ছে। ব্ল্যাক মুভমেন্ট ছাড়া আপনি তো দেখতে পারতেছেন জেনোসাইড নেক্সট ডোর, মিয়ানমার থেকে আরম্ভ করে। তো এগুলো বড় বড় বুলি না ইয়ে করে, এখন আমাদেরকে সমস্ত ইন্টারন্যাশনাল কমিউনিটি হ্যাজ টু কাম ফরওয়ার্ড। আমি রিকোয়েস্ট করবো ফর্মার কলোনিয়াল পাওয়ার লাইক ব্রিটেন আদার্স, যে ওই যুগটা হোয়াইট ম্যানস বার্ডেন ইজ ওভার। এখন আপনারা মেহরবানি করে আপনারা ওইটা ছেড়ে দেন। ইসলামিক হোক, যেই রাষ্ট্র হোক, খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, আপনারা সবাই সহায়তা করেন, তালিবানকে সহায়তা করেন। জনাব রাশেদ আহমেদ চৌধুরী, একটি বিষয় জানতে চাচ্ছি যে আন্তর্জাতিক সম্প্রদায় সহ অনেকেই সমালোচনা করে বলছেন যে তালেবান ক্ষমতায় আসলে দক্ষিণ এশিয়ায় উগ্র সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়তে পারে। আপনি এই শঙ্কার বিষয়ে কি বলবেন? এখন দেখেন এটা বলা তো, আপনি যে সন্ত্রাসী কথা বলছেন, আমরা তো সন্ত্রাসী ইতিহাস যদি দেখেন, যখন আফগানিস্তানে বম্বিং হলো, আফগানিস্তান হলো, তখনই তো আল কায়দার জন্ম কখন হলো? তারপরে আপনার আইসিসি জন্ম কখন হলো? যখন এই বিদেশি শক্তিরা এসে অন্য দেশ নিল। তো এদের তো জন্ম আপনারা দিয়েছেন, আজকে আপনারা জন্ম দিয়েছেন। তালিবান জন্ম কে করেছে? এই মার্কিন যুক্তরাষ্ট্র আর পাকিস্তান, আইসিআই মিলে ওই সোভিয়েত ইউনিয়নকে ঠেকাবার জন্য, তাই না? এই হলো ইতিহাস। এখন আপনারা একটা বেবি, আপনারা একটা জন্ম দেবেন, তারপরে বলবেন যে বেবি ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে। তো প্লিজ ডোন্ট ডু দ্যাট। আপনি এটা পিসফুলি নেগোশিয়েট করে একটা জায়গায় আসেন। আপনারা অন্য দেশে ইনভেট করেন না। এই রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন ইনভেট করছে, তারপরে আপনারা ইনভেট করলেন অনেক দেশ যারা একটা ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড নাই। তো ওসব দেশ আনস্টেবল হয়ে গেছে। সাদ্দাম হোসেন খারাপ ছিল না, ভালো ছিল, এটা তো জনগণ ইয়ে করবে। আজকে এই জনাব রাশেদ আহমেদ চৌধুরী, শান্তিপূর্ণ সমাধানের যে কথাটি আপনি বলছিলেন, তো সেই হিসেবে তালেবান সরকারের প্রতি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি যে ইতিহাস থেকে, যেহেতু বাইডেন নিজে বললো যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা শিক্ষা হয়েছে যে there is no military solution, এক মিলিটারি সলিউশন না হলে পলিটিক্যাল সলিউশন করতে গেলে আপনারা সহায়তা করুন। মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেনকে আমরা ধন্যবাদ জানাই, তাকে বাংলাদেশ ওইটা বোঝায় যে দেখো, রিজিয়নাল স্টেবিলিটির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ইউএসএ, পাকিস্তান, ইরান, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, সবাই আমরা যদি একটা কনস্ট্রাকটিভ মনোভাব নিয়ে আসি যে তালিবান এখন জয়ী হয়েছে, সেখানে
ওই যে গভর্নমেন্ট রাশেদ আহমেদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে এই বিষয়ে আলোচনা করার জন্য। আফগানিস্তানে তালেবানদের সাথে যোগ দিতে কিছু বাংলাদেশি আফগান যুদ্ধে অংশ নিয়েছেন বলে জানান ডিএমপি কমিশনার। তবে এদের সাথে ভারতের কলকাতায় গ্রেপ্তার হওয়া জঙ্গিদের কোনো সম্পর্ক নেই বলেও দাবি তার। কমিশনার আরও জানান, অনলাইনে অপপ্রচার চালিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে অনেককেই। আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পর তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে শুরু হয় যুদ্ধ। এরই মধ্যে দেশটির ক্ষমতা দখল করেছে তালেবানরা। শীঘ্রই আফগানিস্তানের সরকার গঠন করবে তালেবান। একই মতাদর্শে বিশ্বাসী বিদেশিরাও এই আশায় আছেন। তাদের আশা, তালেবানদের হয়ে যুদ্ধ করলে পরবর্তীতে সুবিধা পাওয়া যাবে। ডিএমপি কমিশনার বললেন, এরকম ভাবনা থেকে বাংলাদেশ থেকেও আফগান যুদ্ধে যোগ দিচ্ছে কিছু যুবক। কোনো মুসলমান যুবক যদি এই যুদ্ধে অংশ নেয়, তাহলে তারা যখন সরকার গঠন করবে তখন তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে এই লোকগুলাকে মানে তারা নিয়োজিত করবে আফগানিস্তানে। এই আহ্বানে মানে প্রতারিত হয়ে বাংলাদেশ থেকে কিছু ছেলে ওই আফগান যুদ্ধে অংশগ্রহণের জন্য, অর্থাৎ তালেবানদের পক্ষে অংশগ্রহণ করার জন্য আমাদের বাংলাদেশ থেকে হিজরত করেছে বলে আমরা তথ্য পাচ্ছি। আফগানিস্তান যাওয়ার পথে কলকাতায় 3 বাংলাদেশি যুবককে আটক করে সেখানকার পুলিশ। ডিএমপি কমিশনারের দাবি, দেশে থাকা জেএমবি বা নব্য জেএমবির সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এই 3 জন সেই গ্রুপেরই অংশ, ইন্ডিয়ায় যারা ধরা পড়েছে। না, এরা মূলত যাচ্ছিল আফগানিস্তানে, যেহেতু এখন অন্য রাস্তা বন্ধ, তারা পায়ে হেঁটে ইন্ডিয়া হয়ে তারা আফগানিস্তানে ঢুকবে। এ নিয়ে অনলাইনে দেশে অপপ্রচার চালানো হচ্ছে। যারা এই অপকর্ম করছে তাদেরও শনাক্ত করেছে পুলিশ। আমরা মনে করি এখনও ওই মাত্রায় তাদের এই আহ্বানে সাড়া দিয়েছে খুব বেশি, এটা আমরা মনে করি না। বাট এরকম যারা আহ্বান জানাচ্ছে তাদেরকেও আমরা শনাক্ত করছি। করোনাকালে অনলাইনে বেশি সময় দেয়ায় অনেকেই না বুঝে ফাঁদে পা দিচ্ছেন বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি, ফ্রি ফায়ার সহ সব ধরনের ক্ষতিকর গেম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, লাইকির মতো অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশের আইজি, বাংলাদেশ ব্যাংক, মোবাইল অপারেটরদেরকে 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করা হয়, একই কারণে ভারতের গুজরাটেও এই গেমের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। বাংলাদেশে পাবজি সাময়িকভাবে বন্ধ করা হলেও পরে আবার তা চালু করা হয়। করোনাক্রান্ত উপসর্গ নিয়ে 24 ঘন্টায় ময়মনসিংহ, রাজশাহী সহ 14 জেলায় আরও 80 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছেন 50 জন আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 30 জনের। সারা দেশে করোনায় মৃত্যু কমতে থাকলেও এখনও হাসপাতালে রয়েছে বিভিন্ন সংকট। রাজশাহী, খুলনার পর বেশ কয়েকদিন ধরে সর্বোচ্চ মৃত্যু হচ্ছে ময়মনসিংহে। সোমবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় করোনার ডেডিকেটেড হাসপাতালে মারা গেছে 13 জন। এর মধ্যে করোনায় মারা গেছেন 4 জন ও উপসর্গে 9 জন। আইসিইউতে 22 জন সহ হাসপাতালের করোনা ইউনিটে এখনও চিকিৎসা নিচ্ছেন 163 জন। রাজশাহীতে কমেছে করোনার সংক্রমণের হার। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে 6 জন সহ মারা গেছেন 10 জন। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার পাশাপাশি মাস্ক পরার পরামর্শ চিকিৎসকদের। মৃত্যুর হারটাও কমে এসছে, সিরিয়াসনেসের পরিমাণটাও কমে আসছে। একটু যেহেতু এই লকডাউনটা মানে এখানে উইথড্র করা হয়েছে, শুধু আমরা ইফেক্টটা ম্যাক্সিমাম 10 থেকে 14 দিন দেখে আমরা কিছু ওয়ার্ড কমায় ফেলবো। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে 7 জন ও খুলনায় 6 জন মারা গেছেন। আর রংপুরে করোনায় 3 জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন 4 জন। জেলায় করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসিইউর তীব্র সংকট তৈরি হয়েছে। একটা বাড়িতে যদি একজন আক্রান্ত হচ্ছেন তো ওই পুরো ফ্যামিলিটা করোনায় আক্রান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু সেই হিসেবে আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা অনেক কম করছি, কারণ হচ্ছে যে তারা আসলে আসছেন না। এদিকে সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। করোনায় গত 24 ঘন্টায় মারা গেছেন 4 জন। স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ কমানো যাচ্ছে না বলছেন চিকিৎসকরা। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের মধ্যে কিছুটা রিলাক্টেন্ট ভাব দেখা যায়, তারা সহজে মাস্ক পরতে চায় না।
রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে বগুড়ায় 8 জন, চাঁদপুরে 5 জন, কুষ্টিয়ায় 6 জন, বরিশালে 5 জন, চুয়াডাঙ্গায় 3 জন, লক্ষ্মীপুরে 2 জন ও কিশোরগঞ্জে 2 জনের মৃত্যু হয়েছে। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে করোনা পরিস্থিতির আরও খবর জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরে বিগত 24 ঘন্টায় করোনার পরিসংখ্যান কেমন? করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের ব্যবস্থাপনা কেমন দেখছেন? মূলত আসলে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখেছি যে মৃত্যু অনেকটা বেড়ে গেছিল করোনা আক্রান্ত হয়ে। তবে এখন গত 24 ঘন্টা আমরা দেখেছি যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ গতকাল থেকে আজ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে 3 জন মারা গেছে এবং উপসর্গ নিয়ে আর 4 জন, অর্থাৎ 7 জন মারা গেছে। তবে আক্রান্তর হার কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে চিকিৎসকের পক্ষ থেকে যে ধরনের তারা পরামর্শ দিচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের পরামর্শ দিচ্ছেন, এই পরামর্শ অনুযায়ী যদি সাধারণ মানুষ চলাফেরা করে তাহলে করোনা আক্রান্ত থেকে এবং করোনা মৃত্যুর হাত থেকে মানুষ আসলে কিছুটা হলেও রক্ষা পাবে, এটি আসলে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবে আমি একটু আগে কিন্তু রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। তিনি যেমন জানিয়েছেন যে প্রায় 12.5 লাখ অর্থাৎ মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার, পিপিইউ এই সব কিছু বিতরণ করেছেন তারা। এবং তারা রাস্তায় বিভিন্ন মোড়ে মোড়ে তারা সেই করোনা যাতে মানুষ আর মাস্ক ছাড়া না বের হয় তার জন্য তারা মাস্ক বিতরণ করছেন। এবং তিনি বলেছেন যে প্রতিটি মোড়ে মোড়ে তারা অর্থাৎ তল্লাশি করা হচ্ছে সাধারণ মানুষ যাতে জানি গাদাগাদি করে বাজারে না প্রবেশ করে, নিরাপত্তার জন্য সেই বিষয়গুলো তারা অর্থাৎ দেখভাল করছেন। তবে রংপুর মেডিকেল কলেজ এবং করোনা হাসপাতালে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে চিকিৎসক কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি সংকট রয়েছিল, সেটি কিন্তু পূরণ হয়েছে। চিকিৎসক তারা অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এই কারণে আমরা দেখেছি যে যেসব রোগী ভর্তি হচ্ছেন তাদের সেবা ভালোভাবেই পাচ্ছেন বলে অর্থাৎ যারা রোগীর স্বজনরা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে একটা বিষয় জানিয়ে রেখেছি, অর্থাৎ আসন সংকটের কারণে কিন্তু অনেক রোগী তারা কিন্তু ভর্তি হওয়ার আর এসেও কিন্তু তারা ফিরে যাচ্ছেন মেডিকেল থেকে এবং করোনা হাসপাতাল থেকে তার বাসা বাড়িতে এবং স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে সব মিলিয়ে রংপুরে কিন্তু আগের থেকে করোনা আক্রান্ত এবং করোনার মৃত্যুর হার আস্তে আস্তেই কমে যাচ্ছে। এটি আসলে শূন্যের কোঠায় না আসা পর্যন্ত চিকিৎসক যারা রয়েছেন, যারা প্রশাসন রয়েছেন, তারা এখন পর্যন্ত তারা ঠিকভাবে মানুষের সাথে যে করোনা আক্রান্ত যাতে না কমে এটি নিয়ে তার পরামর্শটি করে যাবেন তারা বলছেন একদিক দিয়ে। তবে সব মিলিয়ে রংপুরে এখন পর্যন্ত আমরা যে মৃত্যুর হার এটি আমরা লক্ষ্য করছি যে 260 জন রংপুর জেলায় এবং পুরো বিভাগে এখন পর্যন্ত 1104 জন মৃত্যুর খবর আমরা পেয়েছি। অর্থাৎ এটি ছিল করোনা আক্রান্ত প্রথম থেকেই। রংপুরের করোনা ভাইরাস পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। কয়েকদিন ধরেই করোনার সংক্রমণ কমায় রাজধানীর হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপ। সাধারণ শয্যায় ভর্তি হতে পারছেন নতুন রোগীরা। খুব কম সংখ্যক রোগীকেই ঘুরতে হচ্ছে একাধিক হাসপাতালে। গত সপ্তাহের তুলনায় অনেকটাই খালি হয়েছে করোনা ডেডিকেটেড হাসপাতালের শয্যা। আইসিইউ সংকটও কমেছে কিছুটা। রাজধানীর সরকারি হাসপাতালে রোববার পর্যন্ত আইসিইউ বেড খালি ছিল 77টি। ডিএনসিসি কোভিড হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা, বিএসএমএমইউ সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালেও খালি রয়েছে 1/3 শয্যা। কর্তৃপক্ষ বলছে সংক্রমণ কিছুটা কমায় বিভিন্ন জেলা থেকে আসা রোগীর চাপ কমেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ কমলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ না মানলে আবারও ভয়াবহ পরিস্থিতির শঙ্কা তাদের। এখন একটু চাপ কম, আর 2 দিন ধরে খুবই চাপ কম, আর নিচেও খালি ওয়ার্ড খালি আছে। প্রথম দিন আমি 3 ঘন্টা অপেক্ষা করে সিট পাইছি, আর এখন তো বর্তমান বেড অনেক জায়গায় খালি। রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে মানুষের দীর্ঘ লাইন, আছে নানা অভিযোগও। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও দ্বিতীয় ডোজের টিকা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। টিকা কার্ডের দ্বিতীয় ডোজের তারিখ লেখা দেখে অনেকে কেন্দ্রে ভিড় করলেও এসএমএস না থাকায় ফিরে যেতে হয়েছে। রাজধানীর পরিবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্রে ছিল সকাল থেকেই দীর্ঘ লাইন। এই কেন্দ্রে দেয়া হয় ফাইজার, মডার্না ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা। আর গত শনিবার থেকে এই কেন্দ্রেও শুরু হয়েছে প্রথম ডোজের সিনোফার্মের টিকা দেয়া। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলেও অনেকে টিকা পাননি। আবার বিশেষ সুবিধায় লাইন ছাড়াই কেউ কেউ টিকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভিআইপি লোক তাদেরকে ঢুকাচ্ছে। আমরা 4-5 ঘন্টা ধরে লাইনে ধরে এখানে আসছে, আটকে রাখছে, এখানে আধা ঘন্টা যাবে। রাজধানীর অন্য আরেকটি কেন্দ্র জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউটে ভিড় ছিল চোখে পড়ার মতো।
সিনোফার্মের প্রথম ডোজের টিকাদান ঠিকঠাক চললেও দ্বিতীয় ডোজের মডার্নার টিকা পেতে ভোগান্তির কথা জানান ভুক্তভোগীরা। 3 দিন ঘোরার পর আজকে ডেটস পড়ছে যে 16 তারিখে বলছে যে ভ্যাকসিন দিবে। আমাদেরকে মেসেজ দিয়েছে 10 তারিখ রাত্রে, 11 তারিখে আমরা আসছি। আসার পরে আমাদেরকে 10টা পর্যন্ত খাড়া হয়ে রেখে বলছে যে নাইগা তোমরা আগামীকালকে আসো। ফিরে আবার 12 তারিখে আসছি, 12 তারিখে আইসে আবার 10টা পর্যন্ত খাড়া রয়েছি, আবার বলছে কি যে তোমরা সোমবারে 16 তারিখে আসো। 4 দিন ধরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মডার্নার টিকা না পাওয়ায় এই ভোগান্তি হচ্ছে বলে স্বীকার করলেন নাক কান গলা ইনস্টিটিউট কর্তৃপক্ষ। টিকাটা হ্যাঁ আজকে 4 দিন ধরেই দিব বলছে, কিন্তু দেওয়া হয় না। তারা আসে বসে থাকে সেকেন্ড ডোজের জন্য, সেকেন্ড ডোজ অলরেডি দেওয়া হচ্ছে না। ভোগান্তি রোধে রাজধানীতে টিকা কেন্দ্র বানানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে ট্রাক সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, 2 নারী সহ অন্তত 6 জন নিহত। হাইতিতে ভূমিকম্পে নিহত ছাড়িয়েছে 1300, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার কাজ, 1 মাসে জরুরি অবস্থা। দেশে চীনের করোনা টিকা সিনোফার্ম উৎপাদনের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি হচ্ছে আজ। মহাখালীর বিসিপিএস মিলনায়তনে সই হবে এই চুক্তি। দেশে এই টিকা উৎপাদন করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। ইনসেপ্টা, সিনোফার্ম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে হবে চুক্তি। বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, টিকার জন্য প্রস্তুত করা কাঁচামাল দেবে চীন, পরে এগুলো বোতলজাত করবে ইনসেপ্টা। সিনোফার্ম থেকে 6 কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ, এরই মধ্যে এসেছে 1,25,00,000 ডোজ। টিকার উৎপাদন শুরু হলে গণটিকা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ। সিনোফার্মের টিকা উৎপাদন হতে যাচ্ছে বাংলাদেশে। টিকার জন্য প্রস্তুত করা কাঁচামাল দেবে চীন। বাংলাদেশে কো প্রোডাকশন করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। That is, we call refilling of the vaccines. দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কয়েকটি আন্তর্জাতিক সংস্থা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি গুম প্রশ্নে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের চিঠি ও যুক্তরাজ্যের মানবাধিকার প্রতিবেদন নিয়ে তার মত, এসব ভিত্তিহীন অভিযোগে বেশি গুরুত্ব দিলে তারা আরও সক্রিয় হয়ে উঠবে। বাংলাদেশে নানা সময় 34 ব্যক্তি গুম হয়েছে, এমন দাবিতে সম্প্রতি তাদের অবস্থান ও পরিণতি জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। এর আগে খালেদা জিয়াকে গৃহবন্দী বলে মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্য। করোনা ডেল্টা ধরনের আক্রান্তের খবর এলে মে মাস থেকে বাংলাদেশ ভ্রমণে রেড অ্যালার্ট জারি করে যুক্তরাজ্য ও আরব আমিরাত। এসব ঘটনাকেই একই সুতোয় গাঁথছেন পররাষ্ট্রমন্ত্রী। ইংল্যান্ড আমাদের রেড অ্যালার্ট দিয়ে রাখছে, এখন তার দেখা দেখি ইউই আমাদের লোক নিচ্ছেন, রেড অ্যালার্ট দিয়ে রাখছে। পরে ইন্ডিয়াতে এই ভেরিয়েন্ট অনেক বেশি, মৃত্যুর হারও বেশি, তাদের কিন্তু রেড অ্যালার্ট উড্র হয়ে গেছে। মন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে কয়েকটি দেশ বেশি প্রশ্ন তোলে, সেসব দেশের পরিস্থিতি আরও বেশি ভয়াবহ। খায়া দেয় তাদের কাজ নাই তো, আপনার দুনিয়ার সব দেশে এইগুলো হয় কম বেশি, কিন্তু বাংলাদেশ যেহেতু তাদের বেশি মান দেয়, তার ফলে তারা কন্টিনিউয়াসলি আমাদের হ্যামার, বুঝছেন। ইন্ডিয়াতে এক কথা বলে না, পাকিস্তানে কথা বলে না, আর আমরা যেহেতু পাত্তা দেই সেই জন্য সারাক্ষণ বলে বেড়াই, খালি বাংলাদেশের দিকে তাকায় থাকে। ওয়াই দেয়ার মাস্ট বি একটা সিস্টেমেটিক ওয়ে অফ বাংলাদেশের ডাউন করার জন্য। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তথ্য নিয়ে জাতিসংঘের গুম প্রশ্নে দেয়া চিঠির জবাব দেবে ঢাকা। তবে এমন ঘটনায় বেশি গুরুত্ব দিলে বাংলাদেশকে বিতর্কিত করতে কিছু আন্তর্জাতিক সংস্থা আরও তৎপর হবে বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। সকাল 7:30টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর পাওয়ার প্ল্যান্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
প্রতিদিনের মতো কাজে যোগ দিতে স্বামী আব্দুল আহাদের অটোরিকশায় চড়ে রওনা হন হনুফা। একই কারখানার আরো 5 জন ছিলেন অটোরিকশায়। 7:30টার দিকে নসরতপুর গেটের কাছে হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। ঘটনাস্থলে মৃত্যু হয় আহাদ হনুফা দম্পতি সহ 6 জনের। ওনারা সবাই আমাদের এলাকার একই থানার উনি স্বাস্থ্য দেওয়ানি রোডে ড্রাইভার ছিলেন। হাই রোডে যাওয়ার পথে নসরতপুর সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যানে তারা চাপা দেয়। এই সংঘর্ষে 6 জন লোক ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। উক্ত লাশগুলো আমরা হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছি। লাশগুলো হস্তান্তর করিব এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন। অসহায় স্বজনদের একমাত্র দাবি পুলিশি প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ পেতে চান তারা। বাইরে গেছিল যাওয়ার পরে এই অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার আবেদন নই, আমি লাশকান পোস্টমর্টম ছাড়া আমি লাশকান নিতাম। অটোরিকশার 6 যাত্রী প্রাণ আরএফএল গ্রুপের স্থানীয় কারখানার কর্মী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফোনালাপে আড়িপাতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা ও ফাঁস হওয়া ঘটনাগুলো তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি 2 সপ্তাহ পিছিয়ে দিয়েছে হাইকোর্ট। 2 সপ্তাহ পরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে শুনানি করবেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। রিটকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হলে রাষ্ট্রপক্ষ 2 সপ্তাহের সময় আবেদন করে। যেহেতু রিটের গুরুত্বপূর্ণ অনেক নথি রয়েছে, এসব দেখতে হবে, অ্যাটর্নি জেনারেল অংশগ্রহণ করবেন, তাই সময় আবেদনের প্রেক্ষিতে আদালত রিট শুনানি 2 সপ্তাহ মুলতবি করেছেন। এর আগে গত 10 আগস্ট ফোনালাপে আড়িপাতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। হাশেম ফুডসের কারখানায় আগুনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও মালিকপক্ষের দায় পেয়েছে সিআইডি। এতে মালিকপক্ষ ছাড়াও মামলার আসামি হবেন সরকারি সংস্থা দুটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এই ঘটনায় হত্যা মামলা হলেও এ পর্যন্ত তদন্তে অবহেলাজনিত মৃত্যুর প্রমাণই পেয়েছেন গোয়েন্দারা। নারায়ণগঞ্জের হাশেম ফুডের কারখানায় আগুন লাগে 8 জুলাই বিকেলে। পরে 38 ঘন্টার আগুনে ধোঁয়ায় পুড়ে ও ভবন থেকে লাফিয়ে মৃত্যু হয় 52 জনের, আহত শতাধিক। এর 2 দিন পর রূপগঞ্জ থানায় করা হয় হত্যা মামলা। গ্রেপ্তার হন কারখানার মালিক মোহাম্মদ আবুল হাশেম ও তার 4 ছেলে সহ 8 জন। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। সিআইডি বলছে, নিচতলার সিঁড়ির পাশের 2টি একজস্ট ফ্যান যুক্ত ছিল একটি তারে। গরমে সে তার গোলে লাগে আগুন। তবে তা ছড়িয়ে পড়ার আগে 48 শ্রমিককে নিজ কক্ষে আটকে রাখেন মাহবুবুর রহমান। একাধিকবার ফোন করে আটকে পড়াদের নামতে বললেও তাতে কান দেননি তিনি। পরে ধোঁয়ায় শ্বাসরোধে মাহবুব সহ মারা যান 49 জন। এই মামলাটির ধারা পরিবর্তন হবে কিনা বা একই ধারায় মামলা চলবে কিনা সেটি বুঝতে বা সেটি নির্ণয় করতে আরো সময় লাগবে এবং মামলা আমরা তদন্ত করি, কিন্তু এখানে আদালতও আমাদের মাথার উপরে রয়েছেন, তারাও আমাদের গাইড করেন। ঘটনার কারণ উদ্ঘাটনের পাশাপাশি দায়ও নির্ধারণ করেছে সিআইডি। এতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও মালিক পক্ষের গাফিলতি পেয়েছে তারা। সিআইডি বলছে, অধিদপ্তর নিয়মিত পরিদর্শন করেনি কারখানা। সঞ্চালন লাইন ঠিক আছে কিনা কর্তৃপক্ষকে জানায়নি বিদ্যুৎ বিভাগ। রক্ষণাবেক্ষণে ত্রুটি ছিল মালিক পক্ষেরও। বিদ্যুৎ কারখানা পরিদর্শক একটি সংস্থা আছে, গ্যাস আছে, তারপরে বিল্ডিং এর নকশা প্রণয়ন যারা করেছেন তারা আছে এখানে। এছাড়াও আরো বিভিন্ন রকমের সব মিলিয়ে 17টি সংস্থা এখানে কাজ করেন। এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে এইসব বেশ কিছু সেবা সংস্থা অবহেলার প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি। এদিকে আগুনের ঘটনায় জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের তদন্তেও সংশ্লিষ্ট সরকারি সংস্থার গাফিলতি পাওয়া গেছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে 5 কোটি মানুষ টিকার আওতায় আসলে কোভিড পরবর্তী দেশের বিনিয়োগ পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, আগামী বছরে বিশ্বব্যাংকের ব্যবসা সূচকে বাংলাদেশের অবস্থান 2 অঙ্কের ঘরে নিতে বিভিন্ন আইন সংশোধন করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। গত বছরের মার্চ মাস থেকে দেশে শুরু হয়েছিল করোনার প্রথম সংক্রমণ।
শুরু হয় লকডাউন, সব ধরনের অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর এবছর জুলাই থেকে আবার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতি। লকডাউনের নেতিবাচক প্রভাব শুরু হয়েছে জীবিকায়, কাজ হারিয়েছে অনেক মানুষ। যদিও করোনা পরিস্থিতির মধ্যেই 2019-20 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 3.5%, আর সাময়িক হিসেবে গত অর্থবছরের প্রবৃদ্ধি 5.47%। বিদ্যমান পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল রাখাই প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান জানালেন, দ্রুত বেশিরভাগ মানুষ টিকার আওতায় আসলে পরিস্থিতির উন্নতি হবে। আমাদেরটাও আমি আশাবাদী যে ইনশাআল্লাহ কিছুদিন পরে এটাও আস্তে আস্তে যা হয় এটার পিকে যায়, তারপর পিকের পর থেকে আস্তে আস্তে কমে আসে। সাথে সাথে আমরা টিকা প্রোগ্রামটা খুব জোরে সোরে আমরা শুরু করে দিয়েছি। টিকার যখন কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু বিশ্বাস করি যে আমাদের অর্থনৈতিক রিকভারিটা আরও ভালো হবে। তার মতে, করোনা মহামারীকালে জীবন জীবিকা বাঁচাতে সরকারি সব উদ্যোগই যথার্থ ও সময় উপযোগী হয়েছে। কাজ চলছে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতেও। আমরা যেটা ইংরেজিতে বলি লো হ্যাঙ্গিং ফ্রুট, মানে সেগুলি আমরা কিন্তু করে ফেলেছি, কিন্তু এখন অনেক কাজ আছে যেখানে আপনার আইনগুলি সংশোধন করতে হবে। তো সেটার কাজ চলমান আছে। কিছু কিছু আইন মন্ত্রণালয়ের কাছে চলে গেছে। তো আমি আশাবাদী আগামী বছরে আমরা কিন্তু ডাবল ডিজিটে চলে আসবো। বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সুবিধা দেওয়ার কথা জানালেন সালমান এফ রহমান। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ থেকে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেয়া শুরু করবে খাদ্য মন্ত্রণালয়। এতে বাজারে চালের দাম কমবে বলে আশা করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, দেশের ব্যবসায়ীরা সুযোগ পেলেই একটু বেশি লাভ করতে চান। মিলারদের মধ্যে অনেকেই অতিরিক্ত মজুদের চেষ্টা করেন। তারা মিলে মজুত না করে অন্য কোনো গোপন জায়গায় করে কিনা সে ব্যাপারে নজরদারি চলছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে চালের আমদানি ও মজুত নিয়ে সঠিক পরিসংখ্যান বের করতে হবে। আড়তদাররা কারসাজি করে জানিয়ে মন্ত্রী বলেন, অনেক সময় মিলের দরের সাথে ঢাকার পাইকারি দরের মিল খুঁজে পাওয়া যায় না। নিয়ম না মানা মিল মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সাধন চন্দ্র মজুমদার। নড়াইলে করোনা মহামারীর মধ্যেও এগিয়ে চলছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ। কনস্ট্রাকশন ইয়ার্ডে দিনরাত চলছে নির্মাণযোগ্য। দক্ষ শ্রমিকদের হাতের ছোঁয়ায় প্রকল্পের বিশাল অংশ এখন দৃশ্যমান। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ঢাকা যশোর রেল লাইনের নড়াইল অংশের কাজ শুরু হয় 2019 সালে। করোনা মহামারী, রোদ কিংবা বৃষ্টি কোনো কিছুতেই থেমে নেই নির্মাণ কাজ। স্বাস্থ্যবিধি মেনে 3 শিফটে এগিয়ে নেওয়া হচ্ছে এই প্রকল্প। রেলের এই প্রকল্প বাস্তবায়ন শেষ হলে পিছিয়ে পড়া নড়াইলের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গতি আসবে ব্যবসা বাণিজ্যে, উন্নত হবে জীবনমান। এর মধ্যে এই প্রকল্পে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। আমাদের ছেলেরা আর বেকার থাকবে না, কর্মসংস্থানের একটা পথ হবে, নড়াইল উন্নয়ন হবে। যোগাযোগ ব্যবস্থায় একটা দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা পালন করে, যার কারণে আজকে রেল লাইন নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছি। সড়ক পথ ছাড়া কোনো যাতায়াতের তেমন সুবন্দোবস্ত ছিল না। এখন রেলপথ এটা মানে পেয়ে আমরা উদ্বেলিত। যে আরও অনেক কলকারখানার সম্প্রসারণ হবে, শিল্পায়ন হবে, তো আলটিমেটলি এখানে কাজের সুযোগ বাড়বে। ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের সিঙ্গিয়া পর্যন্ত 80 কিলোমিটার রেল পথের জন্য ব্যয় ধরা হয়েছে 7,300 কোটি টাকা। এরই মধ্যে 25 ভাগের বেশি কাজ শেষ হয়েছে। প্রযুক্তিগত দিক সেগুলো বাস্তবায়ন করছে, আর এই ক্ষেত্রে প্রায় 400 প্রকৌশলী কর্মকর্তা কর্মচারী এখানে নিয়োজিত রয়েছে। আমরা এই পর্যন্ত 25 থেকে 30 ভাগ কাজ সম্পন্ন হয়েছে। 2024 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। সেই লক্ষ্য নিয়ে দিনরাত কর্মযজ্ঞে ব্যস্ত সময় কাটছে প্রকল্প সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী 19 আগস্ট সীমিত পরিসরে খুলে দেয়া হবে পর্যটন ও বিনোদন কেন্দ্র।
কিন্তু তার আগেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্র সৈকতে ভিড় করছেন দর্শনার্থী ও পর্যটকেরা। এদিকে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন জেলা প্রশাসক। কারো মুখে মাস্ক নেই, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। কোনো বাধা ছাড়াই কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। দীর্ঘ লকডাউনে ঘরবন্দি সময় শেষে সড়ক ও আকাশপথ উন্মুক্ত হওয়ার পরপরই অনেকেই ছুটছেন পর্যটন কেন্দ্রগুলোর দিকে। আমিও আসছি কক্সবাজার বিচে, বাট দেখছি না কারো মুখে মাস্ক আছে বা স্বাস্থ্যবিধি মেনে চলছে। বাট এটা খুবই জরুরি যে স্বাস্থ্যবিধি মেনে যাতে পর্যটক স্থানে আসে। আমরা আসলেই লকডাউনে ছিলাম, সো পরামর্শ বললো যে এখন যেহেতু সব কিছু খুলে গেছে, উই ক্যান ডু দিস, উই ক্যান হ্যাভ আ ট্রিপ। সম্প্রতি সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয়, অর্ধেক কক্ষ খালি রেখেই ভাড়া দিতে হবে হোটেল মোটেল, রাখতে হবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকদের সেবা দিতে সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করছেন তারা। পর্যটককে আমরা ঢোকার আগে ডিস্টেন্সেবল ট্রাই থাকবে, আমাদের মাস্ক থাকবে এবং আমাদের হোটেল সমস্ত বই বেয়ারা ম্যানেজার থেকে শুরু করে সবাই আমরা মাস্ক পরবো এবং যারা স্বাস্থ্যবিধি মানবে না আমরা তাদের রুম দেব না। পাশাপাশি তারা যদি করোনা টিকা কার্ড নিয়ে আসে তাহলে তাদেরকে আমরা ভালোভাবে ওয়েলকাম জানাবো, আর যারা টিকা না দিয়ে আসবেন আমরা চেষ্টা করবো তাদেরকে রুম না দেওয়ার জন্য। পর্যটক সহ এ সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো সরকারের বেঁধে দেওয়া নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। স্বাস্থ্যবিধি যদি কেউ অমান্য করে শাস্তি আমরা আরোপ করব, আর যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের পর্যটন স্পটগুলো নতুন করে ভাবতে হবে। এই জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা কোনো কিছু করতেই দ্বিধা করব না। গেল 1 এপ্রিল থেকে বন্ধ রয়েছে কক্সবাজারের পর্যটন কেন্দ্র। অবশেষে দীর্ঘ 3 মাসেরও বেশি সময় পর খুলছে জেলার বিনোদন কেন্দ্রগুলো। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় বাঘ পরিবারের নতুন 2 অতিথির আগমন হয়েছে। করোনায় লকডাউনের সুযোগে চিড়িয়াখানায় বাঘ পরিবারে জন্ম নিয়েছে নতুন 2টি শাবক। সোমবার শাবক 2টির নামকরণ ও দর্শনার্থীদের জন্য উন্মুক্তকরণের কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে পার মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, নতুন 2টি শাবকের যে নামকরণের কথা বলা হয়েছে, কর্তৃপক্ষ কি তাদের নাম রেখেছে কিনা এবং তাদের শারীরিক অবস্থা কেমন এখন? দেখুন, মিরপুর চিড়িয়াখানা এই লকডাউনের সময় একেবারে বলা যায় যে নতুনভাবে সেজেছে এবং খুব আশীর্বাদ হয়ে এসেছে বাঘের খাঁচায়। আপনাকে যদি এখন দেখায় আপনি নিশ্চয়ই দেখতে পাবেন বাঘের এই টগর এবং বেলি এই সংসারে নতুন অতিথি এসছে। তাদের নাম হচ্ছে অবন্তিকা এবং দুর্জয়। একটি ছেলে এবং একটি মেয়ে, 2টির নামকরণ করা হয়েছে এবং নিবন্ধিত করা হয়েছে। 1981 সালে যখন মিরপুর চিড়িয়াখানায় প্রথম একটি খুলনা থেকে একটি বাঘ নিয়ে আসা হয়েছিল এবং তারপর 1991-এর পর 93 সাল পর্যন্ত 5টি বাঘ নিয়ে আসা হয় ভারত থেকে। তারপর থেকে মিরপুর চিড়িয়াখানার এই বাঘ নিয়ে চলাচল এবং এই চলার পথে গত 40 বছরে প্রায় 40টি বাঘের শাবক এসছে। কিন্তু এর ভিতর থেকে বাঁচিয়ে রাখাটা অনেক বড় চ্যালেঞ্জ হয়েছিল এই মিরপুর চিড়িয়াখানায়। গত এবছরের এই লকডাউনের সময় নিরিবিলি পরিবেশ পেয়ে ভিতরের এই যারা প্রাণী রয়েছেন তাদের প্রজনন ক্ষমতা এবং প্রজননও বেশ বৃদ্ধি পেয়েছে। তারই সুবাদে আমরা দেখেছি যে গত মে মাসের 26 তারিখে এই মিরপুর জাতীয় চিড়িয়াখানায় 2টি নতুন শাবক জন্মেছে এবং শাবক 2টি এখন পর্যন্ত বেশ সুস্থ সবল রয়েছে। আমরা দেখেছি যে এই খাঁচার ভিতরে মা অর্থাৎ এই বেলির সাথে রয়েছে এই অবন্তিকা এবং দুর্জয়। এই নামকরণ নিবন্ধন করা হয় কিছুক্ষণ আগে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আসম রেজল করিম এসেছিলেন, তিনি উদ্বোধন করেন এবং সাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা উনি 19 তারিখে এখন পর্যন্ত সুস্পষ্ট দেননি। তবে তিনি বলেছেন যে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। তবে এই এখন প্রায় 2.5 মাস বয়স এই বাঘ শাবকের। এই বাঘ শাবকের 2.5 মাস বয়সে তারা এখন খাওয়া দাওয়ার মধ্যে মায়ের বুকের দুধ খাচ্ছেন এবং পাশাপাশি চিড়িয়াখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে যে মাংস দেয়া হচ্ছে সে মাংসগুলো তারা কিছু কিছু খাচ্ছে। তবে এই বাঘের বাচ্চা এর আগেও জন্মেছে এবং সেই বাঘের বাচ্চাগুলোকে সুস্থ এবং সবল গড়ে তুলে রাখাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই চিড়িয়াখানায়। তো অতীতের ইতিহাস এবং বর্তমানের অবস্থা সব কিছু মিলে, অতীতে যেসব ভুল ভ্রান্তি ছিল সেগুলো মিলে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আশা করতে পারি যে এবার যে 2টি নতুন শাবক এই চিড়িয়াখানায় এসছে
যেটাকে আমরা জাতীয়ভাবে প্রচার করা হচ্ছে এবং সেটি থেকে আবার নতুন প্রজন্ম তৈরি হবে। তবে এখন পর্যন্ত এই বাঘের অর্থাৎ টগর এবং বেলির ঘরে যে নতুন শাবক এসছে এবং এই শাবক দুটোই এখন সুস্থ রয়েছে এবং তাদেরকে একেবারে প্রদর্শনীর জন্য এখন পর্যন্ত উন্মুক্ত করা হচ্ছে না। সাধারণের জন্য উন্মুক্ত করার পরও বেশ কিছুদিন এই বাচ্চাগুলোকে কোয়ারেন্টিনে রাখা হবে, এরপর তাদেরকে প্রদর্শনীর জন্য আনা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মিরপুর চিড়িয়াখানা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। বিশ্বে করোনা একদিনে 8,000-এরও বেশি মানুষ মারা গেছেন, নতুন করে শনাক্ত 4,69,000। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 43,74,000, মোট আক্রান্ত 20,79,00,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি 1,222 জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু মেক্সিকোতে 753 জনের। একদিনে শনাক্তের দিক দিয়ে প্রথম অবস্থানে রয়েছে ভারত। 24 ঘন্টায় দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে 33,000 জন। এদিকে অস্ট্রেলিয়া সিডনিতে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাস্তায় মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে নিরাপত্তা বাহিনী। মেলবোর্নে রাত্রিকালীন কারফিউ জারির পাশাপাশি লকডাউন আরও 2 সপ্তাহ বাড়ানো হয়েছে। দ্বীপরাষ্ট্র হাইতিতে 7.2 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1300 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত 5,700 জন। এছাড়াও অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। হাইতিতে এখন শুধু স্বজন হারানোদের হাহাকার। ভূমিকম্পে দেশটির পশ্চিমাঞ্চল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সবাই শুধু খুঁজছেন প্রিয়জনকে। গত 24 ঘন্টায় ধ্বংসস্তূপ থেকে একের পর এক বের হচ্ছে মরদেহ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। দেখা দিয়েছে ভয়াবহ চিকিৎসা সংকট। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। উদ্ধার কাজে যোগ দিয়েছেন সাধারণ মানুষও। হাইতির নাগরিক সুরক্ষা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লেসকায়েস শহর। ভূমিকম্পে 2,800-র বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 5,500 স্থাপনা। গৃহহীন হয়েছেন কয়েক লাখ। নেই খাবার ও সুপেয় পানির ব্যবস্থা। ভূমিকম্পের কারণে রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে দুর্ঘটনাস্থলে জরুরি সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে অনেক এলাকা। হাইতির এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ। কিউবা থেকে 250 চিকিৎসকের দল পাঠানো হচ্ছে। খাবার ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে প্রতিবেশী দেশ ডমিনিক রিপাবলিক। রোববার মৃতদের জন্য প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস। এদিকে শক্তিশালী ভূমিকম্প আঘাত আনার একদিন পেরোতে না পেরোতেই সেখানে ধেয়ে আসছে মৌসুমি ঝড় গ্রেস। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার বলেছে, সোমবার রাতে আঘাত হানতে পারে ঝড়টি। ঝড়ের কারণে ওই অঞ্চলে 4 থেকে 8 ইঞ্চি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেসিবিহীন লা লিগায় প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বার্সেলোনা। মার্টিন ব্র্যাথওয়েটের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে 4-2 ব্যবধানে হারিয়েছে বার্সা। তবে পরাজয় দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে ম্যানচেস্টার সিটি। 1.5 বছরের বেশি সময় পর মাঠে বসে প্রিয় দলের খেলা দেখার সুযোগ পেয়েছেন। তবে ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়কে না পাওয়ার কষ্ট চেপে রেখেছেন বার্সা সমর্থকরা। মেসি চলে গেলেও তার জার্সি নিয়ে গ্যালারিতে ছিলেন ভক্তরা। 18 বছর পর দলে নেই মেসি। বাস্তবতা মেনে নিয়ে নতুন শুরুর ডাক দিয়েছিলেন রোনাল্ড কোম্যান। কোচের ডাকে সাড়া দিয়ে ঠিকই প্রাণবন্ত ফুটবল উপহার দিয়েছে বার্সা, যার শুরুটা জেরার্ড পিকের চোখ ধাঁধানো গোলে। বিরতির আগ মুহূর্তে মার্টিন ব্র্যাথওয়েট চমক। ডি ইয়ং এর পাশে হেড থেকে স্কোরশিটে নাম লেখান ড্যানিশ তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতেই বল জালে পাঠান আতোয়া গ্রিজম্যান। তবে অফসাইডে বাতিল হয় ফরাসি তারকার গোল। এর কিছুক্ষণ পরেই নিজের জোড়া পূর্ণ করেন ব্র্যাথওয়েট। শেষ দিকে 3 মিনিটের মধ্যে 2টি গোল করে লড়াই জমিয়ে তোলে সোসিয়েদাদ। তবে শেষ পর্যন্ত বার্সাকে আটকানো যায়নি। ইনজুরি টাইমে সেরহি রোবের্তো স্কোরশিটে নাম তুললে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এদিকে জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে আতলেতিকো মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে সেল্তা ভিগোকে 2-1 গোলে হারিয়েছে সিমেওনির দল। চ্যাম্পিয়নদের 2টি গোলই করেছেন আনহেল কোরেয়া। ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চ ছড়িয়েছে।
প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ পুলিশ এফসি। ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। লিগ শিরোপা নিষ্পত্তি হয়, ম্যাচ নিয়ে আগ্রহ কম, তবে টেবিলে 2-এ থাকা নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। 20 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে 2-এ রয়েছে শেখ জামাল, 2 পয়েন্ট কম নিয়ে 3-এ রয়েছে আবাহনী। পুলিশকে হারিয়ে অবস্থান পোক্ত করার সুযোগ ঢাকা জায়ান্টদের সামনে। বিপরীতে 8-এ থাকা পুলিশ শেষ ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এদিকে একই সময় আরামবাগের প্রতিপক্ষ উত্তর বারিধারা। 13 দলের আসরে সবার তলানিতে রয়েছে আরামবাগ, 10 নম্বরে রয়েছে বারিধারা। কিংস্টনের প্রথম টেস্টে নাটকীয় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে 1 উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা। চতুর্থ দিনে 5 উইকেট 160 রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। দ্রুতই ফাহিম আশরাফ ও বাবার আজমকে হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। হাসান আলীর 28 রানে ভর করে 200 ছাড়ায় মেন ইন গ্রিন। এরপর টানা 3 ওভারে উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন সিলস। 168 রানের টার্গেটে ব্যাট করতে শুরুতেই বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শাহিন আফ্রিদির আগুনে বোলিংয়ে প্রথম 3 ব্যাটসম্যান ফেরেন 1 অঙ্কে। বিপর্যয় কাটিয়ে ওঠেন চেইস ব্ল্যাকউড জুটি। 22 রানে চেইসকে ফেরান ফাহিম আশরাফ। 50 তুলে আউট হন ব্ল্যাকউড। শেষ দিকে 2 দফায় জীবন পাওয়া কিমার গড়ে দেন পার্থক্য। 30 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই পেসার। এদিকে লর্ডস টেস্টে চতুর্থ দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ করেছে ভারতের সাবেক ক্রিকেটার ও দর্শকরা। দ্বিতীয় ইনিংসে বল করার সময় জুতো দিয়ে বল মারিয়েছেন ইংলিশ ক্রিকেটাররা। মধ্যাহ্নবিরতির পর জুতার স্পাইক দিয়ে বলে দাগ কাটা দৃশ্য ধরা পড়েছে টিভি ক্যামেরায়। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। সাবেক ভারতীয় ক্রিকেটার সেওয়াগ ও আকাশ চোপড়া প্রশ্ন তুলেছেন টুইটে। এদিকে লর্ডস টেস্টের শেষ দিনে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষা। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ভারত তুলেছে 6 উইকেটে 181, সফরকারীদের লিড 154 রানের। ভরসা হয়ে টিকে আছেন ঋষভ পান্ট। প্রথম ইনিংসে ভারতে 364 রানের জবাবে 391 রান করে ইংল্যান্ড। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।